হ্যালো এভরিওয়ান, যে এই ভিডিওতে তোমাদের হচ্ছে থার্মালিক্স থেকে প্রায় 100টা কোশ্চেন আলোচনা করা হবে। এই ভিডিওতে হয়তো সবগুলো আলোচনা করা হবে না, এরকম করে পার্ট আসবে একটা দুটো করে। তোমাদের 2016-তে যে কোশ্চেনটা এসেছিল সেটা খুবই ইজি কোশ্চেন একটা এসেছিল। তো সেইটা দেখে আমরা বলতে পারি, বা এমনিতেই জেনারেলি যে কোশ্চেনগুলো হয় এই স্টেজে যে রিয়াকশন, মানে সরি, যে কোশ্চেনগুলো হয় সেগুলো হচ্ছে ইজি টু মডারেট লেভেলের হয়। ঠিক আছে, খুব কঠিন কোশ্চেনও হয় না, খুব সহজ কোশ্চেন, মানে সহজ হয় বা একটু মডারেট লেভেলের কোশ্চেন হয়। তো সেইগুলো দেখেই আমরা সেভাবে পড়াশোনা করব এবং সেই কোশ্চেনগুলো আলোচনা করব। এই ভিডিওতে কি হয় যে আমরা কিছু কোশ্চেন আলোচনা করব এবং সেই কোশ্চেনের পিছনে বেসিক কনসেপ্ট কি আছে যে সেগুলো একটু আলোচনা করব, এবং এই কোশ্চেনগুলো করতে করতে আমাদের কি কি সে আরো পড়া দরকার সেগুলো একটু করে করে আলোচনা করব। যেমন একদম স্টার্টিং আমি বলি যে তোমাদের হচ্ছে থার্মোডাইনামিক্সের মেনলি হচ্ছে তোমরা ইউনিট গুলো খুব ভালো করে পড়বে। আর বিভিন্ন ধরনের যে সিস্টেম হয়, যেমন ক্লোজ সিস্টেম, তারপর ওপেন সিস্টেম, আইসোলেটেড সিস্টেম, সাইক্লিক সিস্টেম, সেগুলো একটু একটু ভালো করে পড়বে। তারপরে সেই প্রপার্টি হয়, ইন্টেন্সিভ প্রপার্টি কাকে বলে এবং তার এক্সাম্পল গুলো, এক্সটেন্সিভ প্রপার্টি কাকে বলে তার এক্সাম্পল গুলো, সেগুলো পড়বে। ইউনিট খুব ভালো করে মনে রাখবে। এবং হচ্ছে তোমাদের হচ্ছে ম্যাথ করার জন্য কোনো ক্যালকুলেটর হয়তো ইউজ করতে দেবে না। তো তোমাদের ক্যালকুলেশন করার জন্য সমস্ত যে প্যারামিটার গুলো থাকে তোমার হচ্ছে, যেমন প্লাঙ্ক কনস্ট্যান্ট, গ্যাস রিঅ্যাক্ট্যান্ট কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্ট, এগুলোর মানগুলো তোমরা মনে রাখবে। আর তোমরা হচ্ছে লগ 0 থেকে লগ 10 অব্দি কিন্তু মুখস্থ করে যাবে। ঠিক আছে, তো তাহলে অনেক ইজি হয়ে যাবে কোশ্চেন গুলো করার জন্য। সহজ সহজ কোশ্চেন গুলো তাহলে ছেড়ে আসতে হবে না। তো আমি যেরকম বলেছিলাম যে এই কোশ্চেন গুলো হচ্ছে আমি এখানে আলোচনা করব, একটা একটা করে অ্যান্সার করব, তার ডিটেলসে এক্সপ্লেন করব যে কি অ্যান্সার হতে পারে বা কিভাবে হয়েছে। তো সেগুলো দেখো, যেমন ফার্স্ট কোশ্চেনটাতে বলেছে যে, ফার্স্ট কোশ্চেনটাতে কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ভ্যালু ডেল্টা এইচ এফ জিরো ভ্যালু দেয় লিস্ট স্টেবল প্রোডাক্ট। মানে কি, যে সব থেকে কম স্টেবল প্রোডাক্ট কোন ডেল্টা এইচ জিরো ভ্যালুটা হবে। তো আমরা এখানে মনে রাখবি শুধু একটা জিনিস, যে যখন ডেল্টা এইচ এফ জিরো ভ্যালুটা হচ্ছে মোর মোর ডেল্টা এইচ এফ জিরো, সেটা কি হবে, ইকুয়ালস টু লেস স্টেবল প্রোডাক্ট। লেস স্টেবল প্রোডাক্ট, যে তার প্রোডাক্ট হচ্ছে সব থেকে লেস স্টেবল হবে। তো এখানে অপশন ডি হচ্ছে সব থেকে পজিটিভ বা মোর ভ্যালু হয়। তো এটাই হচ্ছে অ্যান্সার, অপশন ডিটা হচ্ছে অ্যান্সার। এবার দুইয়েরটা কি বলেছে, যে দুইয়েরটা বলেছে যে the enthalpy of formations of N2O and NO are respectively 82 and 90 kilojoule। এবার বলেছে যে the enthalpy of formation, enthalpy of reaction, যে এই যে রিঅ্যাকশনটা দেওয়া আছে যে 2NO N2O প্লাস O2 থেকে 4NO তৈরি হচ্ছে, তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে এনথালপি অফ রিঅ্যাকশনটা কত হবে। তাহলে কি কি দেওয়া আছে, আমরা বলতে পারি যে H F N2O দেওয়া আছে কত, ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 82 কিলোজুল মোল ইনভার্স। আর এইচএফ এনও দেওয়া আছে কত, 90 কিলোজুল মোল ইনভার্স। তাহলে আমাদের হিট অফ নয়, এনথালপি অফ রিঅ্যাকশন বের করতে বলেছে। যে এনথালপি অফ রিঅ্যাকশন আমরা যদি বের করতে পারি সেটা কি না, ডেল্টা এইচ এফ ইজ ইকুয়ালস টু সাম ওভার এইচ প্রোডাক্ট মাইনাস সাম ওভার এইচ রিঅ্যাক্ট্যান্ট। তো দেখো প্রোডাক্ট মানে কি, যে চারটা এনও তৈরি হচ্ছে, আর রিঅ্যাক্ট্যান্টটা কি মাইনাস 2N2O। ঠিক আছে, তো চারটা এনোর জন্য তাহলে আমরা কি হবে, 4 ইন্টু এনোর কত 90 মাইনাস 2 ইন্টু 82, এটা কত হয়ে যাবে তাহলে, যে 360 মাইনাস 164, এটা মাইনাস করে হয়ে যাবে 196 কিলোজুল। এটাই হচ্ছে এনথালপি অফ রিঅ্যাকশন। এনথালপি অফ রিঅ্যাকশন তাহলে কত, এনথালপি রিঅ্যাকশন 190 কিলোজুল। এভাবে বের করতে হবে যে এনথালপি অফ রিঅ্যাকশন ডেল্টা এইচ এফ, সেটা কি হবে, প্রোডাক্ট হবে আর মাইনাস তার সঙ্গে মাইনাস রিঅ্যাক্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের অ্যান্সারটা হবে ডি এর অ্যান্সারটা। আচ্ছা, এবার পাঁচের কোশ্চেন অ্যান্সারটা কি হচ্ছে, পাঁচেরটা বলেছে যে ফর দ্য সিস্টেমস ইন ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা জানি ডেল্টা জি জিরো হয়, মানে গিবস এনার্জি চেঞ্জটা হচ্ছে জিরো হয়। এবার তার কন্ডিশনটা কি, তার কন্ডিশনটা হচ্ছে টেম্পারেচার আর প্রেসার। কোন কন্ডিশনে জিরো হবে, না এই যে অপশন এ, টেম্পারেচার আর প্রেসার। কিভাবে হলো,
যে দেখো কিভাবে হলো, যে আমি এখান থেকে শুরু করি, যে জি ইকুয়ালস টু আমরা কি জানি এইচ মাইনাস টিএস, তাহলে ডিজি সমান ডিএইচ মাইনাস আমরা লিখতে পারি টিডিএস মাইনাস এসডিটি, ঠিক আছে, এটা লেখা যায়। এবার দেখো আরেকটা জানি এইচ সমান কি ইউ প্লাস পিভি, তাহলে ডিএইচ সমান আমরা লিখতে পারি এখানে ডিএইচ ইজ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি, লেখা যায় তাই না? তাহলে এবারে ডিএইচ এর মানটা আমি এই ডিজির ইকুয়েশনে বসালাম, ডিজি ইজ ইকুয়ালস টু এই যে ডিএইচ ছিল, এই ডিএইচ এর মানটা এই মানটা বসাবো আমরা, মানে এই ইকুয়েশনটা কি লিখবো, ডিইউ প্লাস আমরা এরকম লিখতে পারি ভিডিপি প্লাস পিডিভি, আর কি ছিল বাকি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি, ঠিক আছে। এবার বলছে যে আমরা জানি ফার্স্ট ল আর সেকেন্ড ল থেকে ডিইউ, ঠিক আছে, ফার্স্ট ল সেকেন্ড ল থেকে কি জানি ডিইউ প্লাস পিডিভি ইজ ইকুয়ালস টু টিডিএস, ঠিক আছে। তো তাহলে এখানে আমরা লিখতে পারি যে ডিজি ইজ ইকুয়ালস টু এই যে ডিইউ প্লাস পিডিভি, এইটা সমান কি টিডিএস, আর কি পড়ে আছে এটা হচ্ছে ভিডিপি হচ্ছে, আচ্ছা, আর কি পড়ে আছে ভিডিপি, আর এদিকে যেমন এইটা ছিল যে মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। এবার দেখো এই যে টিডিএস কেটে গেল, তাহলে ডিজি সমান কি ভিডিপি মাইনাস এসডিটি, হয় কিনা? এবার দেখো অ্যাট কনস্ট্যান্ট, যদি আমরা অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার আর প্রেসার করি তাহলে এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, অতএব ডিজি ইজ ইকুয়ালস টু জিরো। সো আমরা লিখতে পারি ডেল্টা জি ইজ ইকুয়ালস টু জিরো, কোন কন্ডিশনে, না যখন টেম্পারেচার আর প্রেসারটা ফিক্সড থাকে, ঠিক আছে। এটা জাস্ট কি করে জিরো হয় ইকুইলিব্রিয়ামে আমি সেটা বললাম। তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে এই যে অপশন এ, যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার আর প্রেসারে হচ্ছে ডেল্টা জিটা হচ্ছে জিরো হবে। যদি বলে ডেল্টা জিটা কোন কন্ডিশনে জিরো হয়, তখন তোমরা বলবে যে টেম্পারেচার প্রেসার যখন কনস্ট্যান্ট থাকে তখন হচ্ছে জিরো হয়, ঠিক আছে। এবার হচ্ছে 8 নম্বরের ক্ষেত্রে কি হবে, 8 নম্বরের ক্ষেত্রে যে বলেছে ইন অ্যান ইলেকট্রোকেমিক্যাল সেল ইফ E0 is the EMF of the cell and Nটা কি, না Nটা যদি হচ্ছে নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন, Nটা কি, যে নাম্বার, Nটা হচ্ছে মোলস অফ ইলেকট্রন, তাহলে ডেল্টা জি জিরোটা কি হয়, যে আমরা জানি ইলেকট্রোকেমিক্যাল সেলে ডেল্টা জি জিরো ইজ ইকুয়ালস টু কি মাইনাস এন এফ ই জিরো, তো অপশন বিটা হচ্ছে রাইট। এটা এখান থেকেও কোশ্চেন আসতে পারে বা ইলেকট্রোকেমিস্ট্রি কোশ্চেন থেকে আসতে পারে, এবং এখানে আরো এক ধরনের কোশ্চেন হতে পারে যে একটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশনের জন্য ইলেকট্রো ইএমএফ অফ দ্য সেল, অর্থাৎ এই যে হয় না এই জিরো সেল, এর ভ্যালুটা কি হবে পজিটিভ, নেগেটিভ, জিরো বা প্লাস মাইনাস দুটোই হতে পারে। তাহলে এটা কি হবে পজিটিভ হতে হবে, কারণ ই জিরো সেল যদি পজিটিভ হয় তবেই ডেল্টা জি জিরোটা নেগেটিভ হবে, আর তখনই রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হবে, কারণ একটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা জি জিরোর ভ্যালুটা কি হয় নেগেটিভ হয়, যে একটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা জি জিরো ভ্যালুটা নেগেটিভ হয়, আর সেটা নেগেটিভ হতে হলে এই ই জিরো সেলকে পজিটিভ হতে হবে, ই জিরো সেল যদি পজিটিভ হয় তাহলেই ডেল্টা জি জিরোটা নেগেটিভ হবে, আর তখনই রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হবে, ঠিক আছে। এবারে যে নেক্সট কোশ্চেনটা কি বলছে নয়েতে, যে ইফ নয় রিঅ্যাকশনটা কি বলেছে, যে ইফ এনথালপি অফ ভেপারাইজেশন অফ ওয়াটার, ঠিক আছে, যে যদি ওয়াটারের এনথালপি অফ ভেপারাইজেশন, এই যে নয়ের অ্যান্সারটা কি হবে এটা, যে বলেছে যে ইফ enthalpy of vaporization of water is 186.5 joule mole inverse, then entropy of vaporization কত, মানে তাহলে আমি কি দেওয়া আছে কোশ্চেনটাতে আমি লিখবো যে ডেল্টা এইচ ভি enthalpy of vaporization কত দেওয়া আছে 186.5 জুল মল ইনভার্স, কি বের করতে বলছে, না ডেল্টা এস ভি বের করতে হবে। কিভাবে বের করব, না কারণ আমরা জানি ডেল্টা এস ভি ইজ ইকুয়ালস টু কি ডেল্টা এইচ ভি বাই টি
যেহেতু ভেপারাইজেশন, সো বয়লিং পয়েন্ট হবে। ঠিক আছে, ভেপারাইজেশন বলে দিয়েছে তো বয়লিং পয়েন্ট হবে। তাহলে ইজ ইকুয়ালস টু 186.5 ডিভাইডেড বাই টিবি কত। এবার অনেকে ভাবছে যে টিবি তোর মান ভ্যালু তো দেওয়া নেই, তাহলে টিবি কোথা থেকে পাবো, মানে টিবি মানে কি, যে বয়লিং পয়েন্ট। ঠিক আছে, বয়লিং পয়েন্ট কোথা থেকে পাবো। এবার দেখো কোশ্চেনটা ভালো করে দেখো, এখানে বলেই দিয়েছে যে অফ ওয়াটার, যে তোমরা মনে রাখবে ওয়াটারের বয়লিং পয়েন্ট কিন্তু 100°C। সো টিবি ইজ ইকুয়ালস টু, আমরা কত জানি, ওয়াটারের বয়লিং পয়েন্ট 100°C আর মেল্টিং পয়েন্ট 0°C। এই দুটো ভ্যালু কিন্তু মনে রাখবে। এবার 100°C তোমরা এখানে 100 আবার লিখে দেবে না, ঠিক আছে, টিবি থেকে 100 নয়, এটাকে কেলভিনে করতে হবে। কারণ দেখো অ্যান্সার গুলো দেখো, জুল কেলভিন ইনভার্স, জুল কেলভিন ইনভার্স, সবে দেখো জুল কেলভিন ইনভার্স দেওয়া আছে। তো তোমাদের এখানে এই যে টিবি যে 100°C, এটাকে কেলভিনে ট্রান্সফার করতে হবে। কত কিভাবে ট্রান্সফার করবে না, 100° যে মানে সেন্টিগ্রেড থেকে কেলভিনে ট্রান্সফার করতে হলে কিভাবে করতে হয়, হ্যাঁ, এটা করতে হয় 273 আর প্লাস তার সঙ্গে যত ডিগ্রি হবে 100, মানে কি 373 কেলভিন। 100° সমান কি 373 কেলভিন। তো এটা কত হয়ে যাবে, ডেল্টা এসটা 186.5 ডিভাইডেড বাই 373 কত হয়, যে 0.5 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তাহলে কোন অপশনটা হবে, অপশন এটা হচ্ছে রাইট। ঠিক আছে, অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। বুঝে গেল কি করে হলো না। আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে তোমার হচ্ছে দেওয়া আছে ডেল্টা এইচ ভির ভ্যালু, টিবি কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, টিবি দেওয়া নেই, তোমাকে কি বের করতে হবে না, ডেল্টা এস ভি বের করতে হবে। এবার আমরা জানি যে ডেল্টা এস ভি ইজ ইকুয়ালস টু ডেল্টা এইচ ভি, মানে ভেপারাইজেশন, এনথালপি অফ ভেপারাইজেশন ডিভাইড বাই টিবি। সো আমরা এখানে কি লিখেছি, যে 186.5, এবার ডিভাইডেড বাই টিবি ভ্যালু নেই, যেহেতু এটা ওয়াটার, তো টিবি হয়ে যাবে 100°C, সেটাকে 173 প্লাস 100 ইজ ইকুয়ালস টু 373 ক্যালকুলেট করে দিয়েছি। ঠিক আছে, করে আমরা ভ্যালু বের করেছি কত না 0.5 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। বোঝা গেল। এবার হচ্ছে 10এরটা কি বলেছে, এই যে 10এর কোশ্চেনটা কি বলেছে, যে ডেল্টা এইচ ভ্যালু বের করতে হবে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে, যে C+O2 থেকে CO2। দেখো এখানে বলেছে যে 10এর কোশ্চেনটা কি বলেছে, যে ডেল্টা এইচ ভির ভ্যালু দেওয়া আছে ফর রিঅ্যাকশন এই যে C+12O2 আর CO +12O2, এই রিঅ্যাকশনটা আর এই রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা এইচ ভ্যালু দেওয়া আছে 100 আর 200 কিলোজুল রেসপেক্টিভলি দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো বলেছে যে একটা রিঅ্যাকশন কার্বন প্লাস O2 হলে যদি CO2 তৈরি করে, তাহলে তার ডেল্টা এইচ ভ্যালু কত হবে, যে হিট অফ রিঅ্যাকশন। তাহলে আমরা এখানে লিখি কি কোশ্চেনটা কি বলেছে, যে কোশ্চেনটাতে বলেছে যে কার্বন যখন ½ O2 এর সঙ্গে বিক্রিয়া করে কি হয়, CO তৈরি করে, তখন ডেল্টা এইচ এর ভ্যালুটা কত, 100 কিলোজুল। আবার একটা রিঅ্যাকশন যখন CO প্লাস ½ O2 সঙ্গে রিঅ্যাক্ট করে CO2 তৈরি করে, তখন ডেল্টা এইচ এর ভ্যালুটা কত, 200 কিলোজুল। এবার এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে মানে কার্বন প্লাস O2 একটা রিঅ্যাকশন দেওয়া আছে, ধরো আমি এখানে লিখলাম যে কার্বন প্লাস অক্সিজেন থেকে যখন CO2 তৈরি করে, তখন ডেল্টা এইচ এর ভ্যালুটা কত, এটা বের করতে হচ্ছে। আচ্ছা দেখো, এটা আমি ধরলাম 1 নম্বর রিঅ্যাকশন, এটা আমি ধরলাম 1 নম্বর রিঅ্যাকশন, এটা 2 নম্বর। তাহলে 1 + 2 যদি করি, যে আমি এটাকে যোগ করে দিলাম, 1 + 2 কি হবে, কার্বন প্লাস ½ O2, আর নিচে কি হবে CO প্লাস এটা CO প্লাস ½ O2 ইকুয়ালস টু, ওদিকে কি হয়ে যাবে, এদিকে কি চলে আসবে, CO আসবে 1 নম্বর থেকে আর 2 নম্বর থেকে CO2। ঠিক আছে, এবার দেখো
আমি এই সিওর সঙ্গে এই সিও কেটে দিলাম, দেওয়ার পর দেখো এই একটাই কার্বন আছে, তাহলে আমি এই ইকুয়েশনটা থেকে এটা লিখতে পারি যে একটাই কার্বন ছিল, একটা কার্বন, এখানে হাফ O2 আর হাফ O2 মিলে গিয়ে একটা O2 তৈরি করেছে, আর এদিকে CO2 পড়েছিল এটা। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালুটা কি হবে না 1 আর 2 এর যোগফল, তাহলে এখানে রিঅ্যাকশনে ডেল্টা এইচটা হয়ে যাবে 100 প্লাস 200 ইজ ইকুয়ালস টু 300 কিলোজুল। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে ডি, 300 কিলোজুল। শুধু দুটো রিঅ্যাকশন, যেই এক এক রিঅ্যাকশন আর দুই রিঅ্যাকশনটাকে যোগ করলে আমরা এই ধরো এটা ধরো 3 নম্বর, তাহলে 3 নম্বরটা পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো, এবার একই ধরনের একটা কোশ্চেন এটা এসছে যে দেওয়া আছে যখন ডায়মন্ড যখন অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে CO2 তৈরি করে তখন ডেল্টা এইচ এর ভ্যালুটা 395 কিলোজুল। এবার বলছে এটা গ্রাফাইট যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে CO2 তৈরি করে তখন ডেল্টা এইচ এর ভ্যালুটা কিনা 393 কিলোজুল। এবার বলেছে যে হিট অফ ফরমেশন অফ ডায়মন্ড ফ্রম গ্রাফাইট। দেখো বলেছে যে হিট অফ ফরমেশন অফ ডায়মন্ড ফ্রম গ্রাফাইট কত, মানে কি যে যখন গ্রাফাইট থেকে ডায়মন্ড তৈরি হয়, যখন গ্রাফাইট থেকে ডায়মন্ড তৈরি হয় তখন হিট অফ ফরমেশনটা কত, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা দেখো যে গ্রাফাইট যেহেতু বাম দিকে লেখা আছে, তো আমি গ্রাফাইটের এটা লিখলাম, কি লিখলাম রিঅ্যাকশনটা লিখলাম যে এই যে কার্বন ব্র্যাকেটে কি ছিল গ্রাফাইট, এটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করেছিল না কার্বন ডাইঅক্সাইড, তখন ডেল্টা এইচ কত ছিল না -393 কিলোজুল। ঠিক আছে, এবার ধরো আমি ডায়মন্ডটা কোন দিকে আছে না রাইট সাইডে, তো রিঅ্যাকশনটাকে আমি রিভার্স করে দেব, মানে ধরো CO2 প্লাস CO2 ভেঙে গিয়ে কি তৈরি করে না একটা কার্বন যেটা ডায়মন্ড তৈরি করেছিল, মানে প্রথম রিঅ্যাকশনটাকে আমি রিভার্স করে দিয়েছি, উল্টে দিয়েছি, কার্বন প্লাস ডায়মন্ড প্লাস অক্সিজেন, তবেই তো কার্বন ডাইঅক্সাইড হবে। তাহলে ডেল্টা এইচ এর মানটা দেখো এখানে নেগেটিভ ছিল প্রথমে, এই যে নেগেটিভ ছিল, এক সেকেন্ড, নেগেটিভ -395 ছিল, তাই তো, যে -395 ছিল এটা। তাহলে যেহেতু রিঅ্যাকশনটা আমি রিভার্স করে দিয়েছি, উল্টে দিয়েছি, তাহলে ডেল্টা এইচ এর ভ্যালুটা কিনা পজিটিভ হয়ে যাবে, +395 হয়ে যাবে কিলোজুল। তাহলে এবারে আমি এই দুটো রিঅ্যাকশনটাকে যোগ করে দিলাম, দিলে কি হবে যে কার্বন গ্রাফাইট তার সঙ্গে কি যোগ ছিল অক্সিজেন প্রথম রিঅ্যাকশনটার ক্ষেত্রে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি কার্বন ডাইঅক্সাইড ছিল, আর এখানে অ্যারো সাইন দিয়ে কি হবে প্রথম রিঅ্যাকশনটার প্রোডাক্ট কি ছিল কার্বন ডাইঅক্সাইড, দ্বিতীয় রিঅ্যাকশনের প্রোডাক্ট কি ছিল কার্বন, আর এটা হচ্ছে ডায়মন্ড, আর তার সঙ্গে অক্সিজেন, অর্থাৎ দুটো রিঅ্যাকশন যোগ করে দিয়েছি, তাহলে ডেল্টা এইচ এর ভ্যালুটাও যোগ হয়ে যাবে, হয়ে গিয়ে কি হবে +2 কিলোজুল, শুধু +2 হয়ে যাবে, মানে -393 আর +295 মানে কি +2। তাহলে দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটাই তো হবে যে গ্রাফাইট থেকে কার্বনের একটা গ্রাফাইট থেকে, আর এদিকে অক্সিজেনও কেটে যাবে কারণ প্রোডাক্টেও অক্সিজেন আছে আর রিঅ্যাকট্যান্টেও অক্সিজেন আছে, তাহলে গ্রাফাইট থেকে কার্বন ডায়মন্ড তৈরি হচ্ছে, আর তার ডেল্টা এইচ এর ভ্যালুটা কত +2 কিলোজুল। বোঝা গেল? তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এই অ্যান্সারটা হবে। তাহলে কি তৈরি হয়েছে দেখো, এই দুটো হচ্ছে, এটাও গ্রাফাইট ডায়মন্ড আর এটাও গ্রাফাইট থেকে কার্বন ডাইঅক্সাইড দুটো তৈরি হচ্ছে, কিন্তু আমার কোশ্চেনে বলেছে যে গ্রাফাইট থেকে যখন আমরা ডায়মন্ড তৈরি করব তখন ডেল্টা এইচ এর ভ্যালুটা কি হবে, কারণ কি প্রথম রিঅ্যাকশনটাকে রিভার্স করে দিতে হবে, উল্টে দিতে হবে, মানে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন আর ডায়মন্ড তৈরি হচ্ছে, তাহলে একটা রিঅ্যাকশনটাকে যখন আমরা রিভার্স করে দেবো মানে উল্টো ভাবে লিখবো তখন সেই ডেল্টা এইচ এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, ভ্যালু চেঞ্জ হবে না, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, এই জন্য হচ্ছে এটা +395 হয়ে গেছিল, এই জন্য অ্যান্সারটা হচ্ছে এই যে +2 কিলোজুল হয়ে গেছে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনটা কি হচ্ছে 13 নম্বরে,
যে 13 নম্বরের কোশ্চেনটা খুব সহজ। এই কোশ্চেনটা যে বলেছে যে একটা রিয়াকশন দেওয়া আছে, ঠিক আছে, রিয়াকশনটা কি হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে 2HI তৈরি হচ্ছে, আর সেখানে ডেল্টা এইচ এর ভ্যালুটা 12.40 কিলো ক্যালোরি। এবার হচ্ছে হিট অফ ফরমেশন মানে ডেল্টা এইচ অফ এইচআই কত। এটা দেখো একদম ইজি কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা দেখলে মনে হয় খুব কঠিন, কিন্তু একদম ইজি কোশ্চেন, ঠিক আছে। যে হিট অফ ফরমেশন ডেল্টা এইচ অফ এইচআই, হিট অফ ফরমেশন ডেল্টা এইচ অফ এইচআই। এখানে যে ডেল্টা, তোমরা দেখো কোশ্চেনটা, এখানে ডেল্টা এইচ এর ভ্যালু দেওয়া আছে কত না 120.40 কিলো ক্যালোরি। আবার এইচআই এর ডেল্টা এইচ এর ভ্যালু বের করতে বলছে। এই যে ডেল্টা এইচ, এই যে ডেল্টা এইচ এর ভ্যালু, এটা কিনা দুটো এইচআই তৈরির জন্য, দুটো এইচআই তৈরি করার জন্য হিট অফ ফরমেশন হয় এত, মানে 12.40। তাহলে একটা এইচআই এর জন্য কি 12.40 ডিভাইডেড বাই 2 কত হয় 6.20 কিলো ক্যালোরি, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাবে এইটা। কোনো নেই, কোনো ম্যাথ ট্যাথ কিছু নয়, শুধু ইকুয়েশনটা পড়লেই অ্যান্সার হয়ে যাবে। যেখানে দুটো এইচআই এর জন্য হিট অফ ফরমেশন ছিল 12.40 কিলো ক্যালোরি, তাহলে এখানে শুধু বলেছে যে হিট অফ ফরমেশন অফ এইচআই, এখানে শুধু একটা এইচআই, তো সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, ঠিক আছে। এবার 18 নম্বরের কোশ্চেনটা কি বলেছে দেখো, 18টা বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর রিঅ্যাকশন H2O লিকুইড থেকে H2O গ্যাস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 অ্যাটমোস্ফিয়ার। ঠিক আছে, যে এই যে H2O, এখানে আমি লিখবো যে H2O লিকুইড আর H2O গ্যাস, এটাই 100 ডিগ্রি আর 1 অ্যাটমোস্ফিয়ার প্রেসারে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। তো অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা কি জানি, অ্যাট ইকুইলিব্রিয়ামে যে আমরা আমরা যদি ডেল্টা জির ক্ষেত্রে দেখি, ডেল্টা জি ইজ ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এটা তো জানি। তো অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা জি ইকুয়ালস টু 0 হয়ে যায়, সো ডেল্টা এইচ ইকুয়ালস টু মাইনাস ইকুয়ালস টু টি ডেল্টা এস হয়ে যাবে। তাহলে ডেল্টা এইচ ইকুয়ালস টু টি ডেল্টা এস, এটাই হচ্ছে ট্রু। ঠিক আছে, অ্যান্সারটা কত হবে না ডি এর অ্যান্সারটা হবে। এবার বলেছে যে একটা ফ্রি এনার্জি চেঞ্জ ডেল্টা জি ইকুয়ালস টু 0 হোয়েন দ্য সিস্টেম ইজ ইকুইলিব্রিয়াম। এতক্ষণ ধরে এটাই পড়ছিলাম, যখন সিস্টেমটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে তাহলে ডেল্টা এইচ এর ডেল্টা জি এর ভ্যালুটা 0 হয়ে যায়। ডেল্টা জি মানে গিবস এনার্জি চেঞ্জটা হয়ে যায় 0 ইকুইলিব্রিয়ামে। তাহলে যদি এটা একটা হলো, এবার যদি বলে স্পন্টেনিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা জি এর ভ্যালু নেগেটিভ হয়, আর নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা জি এর ভ্যালু পজিটিভ হয়, আর অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা জি ইকুয়ালস টু 0। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেনটা দেখো, এই যে 20 নম্বর বলেছে যে যখন একটা কার্বন যখন দুটো সালফারের সঙ্গে রিঅ্যাক্ট করে CH2 তৈরি করে, তখন ডেল্টা এইচ এর ভ্যালু হচ্ছে 117 কিলোজুল। আবার একটা কার্বন যখন অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে CO2 তৈরি করে, ডেল্টা এইচ এর ভ্যালু মাইনাস 393 কিলোজুল। একটা সালফার যখন একটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে SO2 তৈরি করে, তখন ডেল্টা এইচ এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 297 কিলোজুল। হিট অফ কম্বাশন বলেছে, so CH2 from কার্বন ডাইঅক্সাইড and SO2, মানে কি যে যখন CH2 থেকে কার্বন ডাইঅক্সাইড আর SO2 তৈরি হয়, তখন হিট অফ কম্বাশন কত। হিট অফ কম্বাশন কত, তাহলে এখানে আমরা লিখতে পারি যে CH2 কার্বন ডাইসালফাইড, এটা 3O2 এর সঙ্গে রিঅ্যাক্ট করে একটা কার্বন ডাইঅক্সাইড আর দুটো SO2 তৈরি করে, এটা একটা ব্যালেন্স ইকুয়েশন, ব্যালেন্স। ঠিক আছে, তো তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে হিট অফ কম্বাশন কি হবে,
আমরা লিখবো এখানে যে ডেল্টা এইচ এফ ইকুয়ালস টু আমরা কি জানি সাম ওভার এইচ প্রোডাক্ট মাইনাস সামেশন অফ এইচ রিঅ্যাক্ট্যান্ট, তাই তো। তো ইকুয়ালস টু প্রোডাক্ট কি হবে না, যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি একটা মানে ডেল্টা এইচ এফ या फिर डेल्टा এইচ কিসের জন্য কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 ইনটু ডেল্টা এইচ SO2, রাইট। আর এবার হচ্ছে মাইনাস হয়ে যাবে মাইনাস রিঅ্যাক্ট্যান্ট ডেল্টা এইচ অফ CH2, একটাই ডেল্টা এইচ আছে, আর অক্সিজেনের তো নেই, কিছু নেই, অক্সিজেনের ফরমেশন নেই, মানে হিট অফ ফরমেশন নেই। তো এখানে ডেল্টা এইচ অফ CO2 কত দেখো 2 নম্বর, এটা মাইনাস এই যে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস 393 প্লাস 2 ইন্টু SO2 কত মাইনাস 297 মাইনাস এটা হচ্ছে কার্বন মানে কার্বন ডাই সালফাইডের ডেল্টা এইচ মাইনাস 117, তাহলে টোটাল হয়ে যায় এখানে মাইনাস, তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে 1104 কিলো জুল মোল ইনভার্স, ঠিক আছে। এটাই হচ্ছে হিট অফ কম্বাশন অফ CH2 ফ্রম কার্বন ডাইঅক্সাইড। মানে ফ্রম মানে এখানে থেকে নয়, টু ফ্রম মানে তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের CO2 তৈরি হচ্ছে, ঠিক আছে। তো CH2 থেকে যখন কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, তাই হিট অফ ফরমেশন হচ্ছে মাইনাস 1104 কিলোজুল মোল। তো কোনটা হবে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ। এবার হচ্ছে 22 নম্বরটা কি বলেছে যে কনসিডার দ্য ফলোইং রিঅ্যাকশনস অকারিং ইন দ্য অটোমোবাইল ইঞ্জিন, যে যদি একটা অটোমোবাইল ইঞ্জিনের ক্ষেত্রে এই রিঅ্যাকশনটা হয়, তার ক্ষেত্রে ডেল্টা এইচ, ডেল্টা এস আর ডেল্টা জির কি ধরনের সাইন চেঞ্জ হবে, মানে কি ধরনের সাইন চেঞ্জ হয় সেটা লিখতে হবে। যে অটোমোবাইল ইঞ্জিন মানে কম্বাসন হয়, রিঅ্যাকশনটা কি কম্বাসন রিঅ্যাকশন হবে, সো ডেল্টা এইচ কি হবে নেগেটিভ হবে, ঠিক আছে, ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভ হবে। আচ্ছা, ডেল্টা এস এর ক্ষেত্রে কি হয় দেখো, ডেল্টা এসটা হচ্ছে আমরা এখানে লিখবো নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট ইন গ্যাসেস ফ্রম ইন প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট ইন গ্যাসেস ফ্রম ইন রিঅ্যাক্ট্যান্ট, মানে রিঅ্যাক্ট্যান্টের মধ্যে দেখো। তো এখানে কত হচ্ছে যোগ করে 27, আর এখানে যোগ করলে 8 6 34, তো 27 আর 34 মানে কি, মানে তোমার হচ্ছে রিঅ্যাক্ট্যান্টটা বেশি, তো এটা হয়ে যাবে পজিটিভ ভ্যালু, এটা পজিটিভ ভ্যালু, কারণ নাম্বার অফ প্রোডাক্ট মানে ইন গ্যাসেস যদি আমি ধরি, শুধু গ্যাস মলিকুলগুলো যদি ধরি, NP ইজ গ্রেটার দেন NR, এই জন্য হচ্ছে পজিটিভ। আচ্ছা, ডেল্টা জি কি হবে, হ্যাঁ, যে আমরা জানি কি ডেল্টা জি ইজ ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এখানে ডেল্টা এইচটা কিনা নেগেটিভ ভ্যালু মাইনাস টি ডেল্টা এসটা পজিটিভ ভ্যালু, তাহলে ওভারঅল কি হবে নেগেটিভ ভ্যালু হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ ভ্যালু। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, যে মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে। এবারে যে নেক্সট কি বলেছে যে হিট অফ ফরমেশনস অফ দ্য কম্পাউন্ড ইন দ্য ফলোইং রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা যে একটা রিঅ্যাকশন দেওয়া আছে H2 প্লাস Cl2, দুটো গ্যাস মিলে গিয়ে 2HCl তৈরি করছে প্লাস 44 কিলো ক্যালোরি হিট জেনারেট করছে প্লাস, তার হিট অফ ফরমেশনটা কিভাবে লিখবো আমরা, সাইন মানে কিভাবে লিখবো, মানে ওখানে বলেছে যে 44 কিলো ক্যালোরি হিট পজিটিভ ভ্যালুতে মানে জেনারেট করছে, তাহলে এখানে আমরা কি লিখবো, মানে হিট অফ ফরমেশন অফ দ্য কম্পাউন্ড, এখানে কম্পাউন্ডটা কি
HCl এর আগেও করেছিলাম, এই দেখো সেম ধরনের একটা কোশ্চেন আমরা করেছি HI এর ক্ষেত্রে, সে 2HI তৈরি হয়েছিল। এখানে কি হয়ে যাবে দেখো, প্রথমে তো আমি বলবো, এখানে প্রথমে লিখবে যে 2HCl এর জন্য ডেল্টা এইচ এর ভ্যালুটা কত হবে, -44 কিলো ক্যালোরি। তো এখানে বলেছে যে হিট অফ কম্পাউন্ড বলেছে, শুধু একটাই কম্পাউন্ড HCl, শুধু একটা HCl এর জন্য ডেল্টা এইচ এর ভ্যালুটা কি হবে, -44 কিলো ক্যালোরি ডিভাইডেড বাই 2, সো -22 কিলো ক্যালোরি। এটাই হয়ে যাবে। সে HI এর মতে, HI এর মতেই আমি বললাম, আগের একটা কোশ্চেন করেছিলাম না HI দিয়ে, তো সেরকম। তো -22 কিলো ক্যালোরি মল ইনভার্স। কারণ তোমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে প্রোডাক্টে কতগুলো মলিকুল তৈরি হচ্ছে, এখানে দুটো, তাই জন্য 2 দিয়ে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এবার বলেছে যে 31 নম্বরের কোশ্চেনে কি বলেছে, যে when water is added to quicklime the reaction is, যখন কুইকলাইমে আমরা ওয়াটার অ্যাড করি তখন কি হয়, হিট জেনারেট হয়, তাই না, হিট জেনারেট হয়। তাহলে এই রিঅ্যাকশনটা কি ধরনের রিঅ্যাকশন, হিট জেনারেট হয়, সো ডেল্টা এইচ এর ভ্যালুটা কি না, মাইনাস, নেগেটিভ ভ্যালু। তাহলে এটা একটা কি রিঅ্যাকশন, এক্সোথার্মিক। এক্সোথার্মিক যখন হিট তৈরি হয়, এক্সেস হিট হয়ে যায়, তখন তাকে বলে এক্সোথার্মিক। এন্ডো, এরকম মনে রাখবে যে এন্ডোথার্মিক মানে হিট দিতে হয়, এন্ডো, ঠিক আছে, আর এক্সো মানে হিট জেনারেট। তো কোশ্চেন অ্যান্সারটা কি হবে, যে সি। আচ্ছা, হিট ক্যাপাসিটি আমরা জানি, হিট ক্যাপাসিটিকে রিপ্রেজেন্ট করা হয় ডিকিউ বাই ডিটি দিয়ে, ঠিক আছে। 35 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে যে হিট ক্যাপাসিটি ইজ ডিকিউ বাই ডিটি। ওকে, এবার হচ্ছে 43 তে কি আছে, যে 43 তে আছে যে রিঅ্যাকশন ইজ নট ফিজিবল। নট ফিজিবল মানে কি, নট ফিজিবল মানে রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস নয়, মানে ডেল্টা জি এর ভ্যালুটা পজিটিভ হবে। ডেল্টা জি পজিটিভ কখন হবে, আমরা জানি ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তো ওভারঅল পজিটিভ কখন হবে, যখন ডেল্টা এইচটা পজিটিভ ভ্যালু হবে আর ডেল্টা এসটা নেগেটিভ ভ্যালু হবে। এটা নেগেটিভ হলে নেগেটিভ নেগেটিভ এখানে পজিটিভ হয়ে যাবে, তাহলে ডেল্টা এইচটা পজিটিভ আর ডেল্টা এসটা নেগেটিভ হবে। তার মানে এই যে অপশন বি, ডেল্টা এইচ ইজ পজিটিভ অ্যান্ড ডেল্টা এস ইজ নেগেটিভ, তখন হচ্ছে ওভারঅল ডেল্টা জিটা কি পজিটিভ ভ্যালু হবে, আর ডেল্টা জি পজিটিভ মানে সেটা হচ্ছে নট ফিজিবল বা মানে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন নয়, ঠিক আছে। আর 44 নম্বরটা দেখো, কোশ্চেনটা একটু পড়ো ভালো করে। কোশ্চেনটা কি বলেছে, যে 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস, যে 1 মোল কোন একটা আইডিয়াল গ্যাস at 300 Kelvin is expand isothermally from the initial volume of 1 liter to 10 liter. The delta E for this process is, R এর ভ্যালু দেওয়া আছে কত না 2 ক্যালোরি মোল ইনভার্স, ঠিক আছে। যে বলেছে যে একটা গ্যাস 1 মোল, একটা আইডিয়াল গ্যাস, একটা 1 মোল আইডিয়াল গ্যাস, সেটা কিনা যে 1 লিটার থেকে এক্সপ্যান্ড হয়ে গিয়ে 10 লিটার হয়ে গেছে, কত টেম্পারেচার, 300 কেলভিনে, যার আর এর ভ্যালু দেওয়া আছে 2 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এখানে ডেল্টা ই কত এটা বের করতে বলেছে। তোমরা হয়তো অনেকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বের করবে, আমি বলছি দেখো, যখন রিঅ্যাকশনটা এখানে বলেই দিয়েছে আইসোথার্মালি, যে একটা রিঅ্যাকশন যখন আইসোথার্মালি হয় মানে টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না, তো তখন ডেল্টা ইর ভ্যালু তো জিরো হয়, তাই না, ডেল্টা ই জিরো হয়ে যাবে। কোনো এখানে কোনো ম্যাথ নয়, কিছু নয়, কোশ্চেনটা পড়বে, পড়লেই বোঝা যাবে। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ডি, ডেল্টার ভ্যালুটা জিরো, ঠিক আছে, কোনো এখানে কোনো ম্যাথ দরকার নেই। এবার বলেছে যে 46 এ দ্য রিঅ্যাকশন ইজ স্পন্টেনিয়াস ইফ দ্য সেল পটেনশিয়াল, এই যে আমি আগেই বলেছিলাম যে এই ধরনের কোশ্চেন আসে, যে ডেল্টা জি জিরো ইজ ইকুয়ালস টু মাইনাস এন এফ এ জিরো সেল,
এখানে বলেই দিয়েছে যে এই যে E0 সেল এর ভ্যালুটা নেগেটিভ হবে না পজিটিভ হবে না জিরো হবে না ইনফিনিটি হবে। তার মানে কি যে এটাকে আমরা কি জানি স্পন্টেনিয়াস রিঅ্যাকশন মানে কি ডেল্টা G0 এর ভ্যালুটা নেগেটিভ হতে হবে। তাহলে এটা নেগেটিভ ভ্যালু কখন হবে যখন E0 সেলের ভ্যালুটা পজিটিভ হবে তখন এটা নেগেটিভ হবে। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে এটা। এবার বলেছে যে দেখো এই যে একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন ইন অ্যান এন্ডোথার্মিক রিঅ্যাকশন ডেল্টা এইচ এর ভ্যালুটা কত হবে। একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা এইচ পজিটিভ হবে নেগেটিভ হবে জিরো হবে বা কনস্ট্যান্ট থাকবে কি থাকবে। পজিটিভ। এন্ডোথার্মিক রিঅ্যাকশন তোমরা মনে রাখো লিখে রাখো বা মনে রাখো ফর এন্ডোথার্মিক রিঅ্যাকশন এন্ডোথার্মিক মানে যখন হিট দিতে হয় ডেল্টা এইচ এর ভ্যালুটা পজিটিভ ভ্যালু হয়। আমরা এমনি মনে রাখতে পারো যে এন্ডোথার্মিক হিট দিতে হয় তো পজিটিভ আর এক্সোথার্মিকের ক্ষেত্রে হিট জেনারেট হয় সো ডেল্টা এইচটা কত নেগেটিভ ভ্যালু। ঠিক আছে এখানে যেহেতু এন্ডোথার্মিক বলেছে তো পজিটিভ অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার বলেছে যে যদি হিট ইজ অ্যাবজর্ব অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজ ইকুয়ালস টু দ্য সিস্টেম চেঞ্জ। ঠিক আছে যে যদি একটা হিট ধরো একটা কনস্ট্যান্ট ভলিউমে অ্যাবজর্ব হচ্ছে তখন সেটা কি হবে সেটা হচ্ছে ফ্রি এনার্জি হয়। ফ্রি এনার্জি যে যখন কনস্ট্যান্ট ভলিউমে হিট অ্যাবজর্ব হয় তখন তাকে বলা হয় ফ্রি এনার্জি। ঠিক আছে এবার দেখো 51 এ কি বলেছে যে 51 হুইচ অফ দ্য ফলোইং হোল্ড গুড দ্য ল অফ থার্মোডাইনামিক রিঅ্যাকশন। যেটা রিঅ্যাকশন দেওয়া আছে এই যে রিঅ্যাকশনটা দেওয়া আছে কি না CH2 C2H4 এটা তিনটা অক্সিজেনের সঙ্গে মানে রিঅ্যাকশন করে দুটো কার্বন ডাই অক্সাইড আর দুটো ওয়াটার H2O লিকুইড তৈরি করে। তাহলে এক্ষেত্রে নিচের কোন ইকুয়েশনটা ঠিক। যে দেখো আমরা জানি ডেল্টা এইচ ইকুয়ালস টু কি ডেল্টা ই প্লাস ডেল এন আর টি। এখানে ডেল এন কত ডেল এন মানে নাম্বার অফ গ্যাস মলিকুল যে ডেল এন মানে কি যে নাম্বার অফ গ্যাস মলিকুল প্রেজেন্ট ইন প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ গ্যাস মলিকুল প্রেজেন্ট ইন রিঅ্যাক্ট্যান্ট। এখানে দেখো প্রোডাক্টে কত আছে শুধু কার্বন ডাই অক্সাইডটাই গ্যাস H2O তো লিকুইড তো H2O কনসিডার করবো না আমরা শুধু কার্বন ডাই অক্সাইড তো 2 মাইনাস রিঅ্যাক্ট্যান্টে কত আছে রিঅ্যাক্ট্যান্টে দেখো একটা C2H4 আর তিনটা O2 মানে টোটাল 4টা গ্যাস মলিকুল আছে সো 2 মাইনাস 4 তাহলে কত হয় -2। তাহলে উপরের এই ইকুয়েশনটা কি লেখা হবে যে ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ই ডেল্টা এন এর ভ্যালুটা কত -2 আর টি। এবার দেখো কোনটা তাহলে ঠিক এই যে ডি অপশন ডিটা হচ্ছে ঠিক অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ই -2 আর টি। এবার দেখো যে বলেছে যে 55 বা 55 নম্বরের কোশ্চেনটা কি বলেছে 55 বলেছে যে এই যে এটা যে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে দ্য প্রসেস ইজ স্পন্টেনিয়াস ডিউরিং দ্য প্রসেস যে যদি একটা রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হয় তার ডেল্টা এস এর ভ্যালুটা কি হবে। দেখো আমরা সব এই কোশ্চেনটা তোমরা একদম মুখস্থ করে নাও যে ডেল্টা জি ইজ ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ঠিক আছে তো এই স্পন্টেনিয়াস রিঅ্যাকশন মানে কি ডেল্টা জিটা হচ্ছে নেগেটিভ ভ্যালু হবে। এইটা নেগেটিভ কখন হবে যখন ডেল্টা টি এসটা হচ্ছে পজিটিভ ভ্যালু হবে যে মোর পজিটিভ যখন হবে তখন কি এই যে মাইনাস হয়ে যাবে। ডেল্টা এসটা যদি পজিটিভ হয় বেশি পজিটিভ হয় তখন টি ডেল্টা এস এর ভ্যালুটা মোর নেগেটিভ হবে তো ওভারঅল ডেল্টা জি এর ভ্যালু মোর নেগেটিভ হবে তো স্পন্টেনিয়াস হবে। তো অপশন এ ডেল্টা এস ইউনিভার্স ইজ গ্রেটার দেন জিরো জিরোর থেকে বেশি মানে পজিটিভ হতে হবে।
ঠিক আছে। এবার 57 নম্বরের কোশ্চেনে কি বলেছে, 57 বলছে দ্য হিট অফ দ্য কম্বাশন অফ গ্রাফাইট, যে গ্রাফাইট এন্ড কার্বন মনোক্সাইড দেওয়া আছে, হিট অফ কম্বাশন দেওয়া আছে গ্রাফাইট এন্ড কার্বন মনোক্সাইড, মানে কি যে ডেল্টা এইচ গ্রাফাইটের দেওয়া আছে -393.5 কিলোজুল মোল ইনভার্স, আর ডেল্টা এইচ কার্বন মনোক্সাইড দেওয়া আছে কত, -283 কিলোজুল মোল ইনভার্স। এবার বলছে কার্বন মনোক্সাইড হিট অফ ফরমেশন অফ কার্বন মনোক্সাইড, এটা যে কম্বাশন দেওয়া আছে, একটা কোশ্চেন নেবে কম্বাশন মানে কি, যখন হচ্ছে অক্সিজেন দিয়ে রিঅ্যাকশন করিয়ে সেটা কার্বন ডাই অক্সাইড তৈরি করা হয় তখন তাকে বলে কম্বাশন। আর হিট অফ ফরমেশন তাহলে কত, কার্বন যে হিট অফ ফরমেশন অফ কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে সেটা কত, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে মানে কি যে কার্বন প্লাস অক্সিজেন যোগ হয়ে গিয়ে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে বলবো ডেল্টা এইচ কার্বন মনোক্সাইড সমান ডেল্টা এইচ অফ কার্বন মাইনাস ডেল্টা এইচ অফ কার্বন মনোক্সাইড কম্বাশন। ডেল্টা এইচ এইগুলো হচ্ছে কম্বাশন, তবে কি এটা ফরমেশন হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে কার্বনের ক্ষেত্রে কত, যে গ্রাফাইট যেটা আছে সেটাই -393.5, আর এখানে মাইনাস এটা হচ্ছে কম্বাশন হবে, মানে ডেল্টা এইচ কম্বাশন অফ কার্বন মনোক্সাইড, তো কত -283, তো এটা হয়ে যাবে -110.5 কিলোজুল মোল ইনভার্স, কিলোজুল মোল ইনভার্স। তাহলে এটা হয়ে যাবে অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার বলেছে যে, এবার দেখো এটা একটা বলেছে যে ইন অর্ডার টু ডিকম্পোজ 9 গ্রাম অফ ওয়াটার কত হিট দরকার, না 142.5 কিলোজুল অফ হিট ইজ রিকোয়ার্ড, মানে 9 গ্রাম ওয়াটারের জন্য ওয়াটারকে ডিকম্পোজ করতে 142.5 কিলোজুল হিট দরকার। তাহলে বলেছে যে হেন্স এনথালপি অফ ফরমেশন অফ ওয়াটার ইজ, এনথালপি অফ ফরমেশন কত ওয়াটারের, যে দেখো 9 গ্রাম ওয়াটার, 9 গ্রাম ওয়াটার মানে কত মোল, 9 গ্রাম ওয়াটার যদি ধরি ইজ ইকুয়ালস টু 9/18, 18 মানে কি মলিকুলার ওয়েট অফ ওয়াটার, ওয়াটারের মলিকুলার ওয়েট, সো 9/18, তাহলে কত মোল হচ্ছে এটা 0.5 মোল, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে 0.5 মোলের জন্য কত হিট দরকার হচ্ছে 142.5, তাহলে 1 মোলের জন্য কত হিট দরকার হবে 142.5 ইন্টু 0.1 সেকেন্ড, মানে এটা দুগুণ হয়ে যাবে 1/0.5, মানে 142.5 ডিভাইডেড বাই 0.5 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 285, দুগুণ হয়ে যাবে এটা 285 কিলোজুল, কিলোজুল মানে তোমার হচ্ছে ডিকম্পোজিশনের জন্য এই যে 9 গ্রাম অফ ওয়াটারের ডিকম্পোজিশনের জন্য হিট দরকার 142.5। এবার 9 গ্রাম ওয়াটার মানে কি, যে 0.5 মোল, কি করে হলো না 9 বাই তার মলিকুলার ওয়েট, যে কত গ্রাম ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট 0.5, তাহলে 0.5 এর জন্য যদি হিট দরকার হয় 142.5, তাহলে 1 মোলের জন্য কি 142.5 ডিভাইডেড বাই 0.5 285 কিলোজুল, so option D is the right answer.
তাহলে এটাই হচ্ছে, এতটা হচ্ছে হিট দরকার হয়। ঠিক আছে, এবার হচ্ছে এটা হচ্ছে, সরি এক সেকেন্ড, এই যে 285 হচ্ছে হিট দরকার হয়, তাহলে এনথালপি অফ ফরমেশন, তাহলে সেটা নেগেটিভ সাইন হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে অপশনটা হয়ে যাবে সি 285। যে হিট দরকার হচ্ছে 285 কিলোজুল, তাহলে এই যে এনথালপি অফ ফরমেশন হয়ে যাবে, শুধু তার সাইনটা মাঝখানে মাইনাস হয়ে যাবে, তাহলে 285 কিলোজুল। এবার হচ্ছে যে এই যে 98, সরি 98 বলছি, 59, 59 যে 59 এর ক্ষেত্রে যে একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে একটা অ্যাডিয়াবেটিক প্রসেসে যে ইন অ্যান অ্যাডিয়াবেটিক এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোন ইকুয়েশনটা ঠিক হয়? W equals to মাইনাস ই, এটা হচ্ছে ঠিক হবে। একটা আইডিয়াল গ্যাসের যখন অ্যাডিয়াবেটিক এক্সপানশন হয়, W equals to মাইনাস ডেল্টা ই, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার যে 60 বলছে যে একটা রিভার্সিবল রিঅ্যাকশন, সে একই কোশ্চেন আসছে বারবার, যে একটা রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে যে ফ্রি এনার্জি চেঞ্জ, একটা রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, যে আমরা জানি রিভার্সিবল রিঅ্যাকশন ফ্রি এনার্জি চেঞ্জ, একটা রিভার্সিবল রিঅ্যাকশন আর স্পন্টেনিয়াস রিঅ্যাকশন দুটো হচ্ছে সেম হয়। অর্থাৎ রিভার্সিবল রিঅ্যাকশন মানে কি, যে রিভার্সিবল রিঅ্যাকশন মানে হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম, সরি ইকুইলিব্রিয়াম, একটা রিভার্সিবল আছে, একটা রিঅ্যাকশন রিভার্সিবল মানে ইকুইলিব্রিয়াম। সো ডেল্টা জি ইজ ইকুয়ালস টু 0। যে ফ্রি এনার্জি চেঞ্জ ফর এ রিভার্সিবল রিঅ্যাকশন মানে কি, যে কোনো একটা রিঅ্যাকশন রিভার্সিবল মানে সেটা ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, সো ডেল্টা জি ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এবার বলেছে যে হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ বডি, এই যে দেখো 65 এ কি বলেছে, যে হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ বডি বাই 1 কেলভিন, 1 কেলভিন টেম্পারেচার বাড়ানোর জন্য যে হিটটা দরকার হয় তাকে কি বলা হয়? তাকে থার্মাল ক্যাপাসিটি বলা হয়, তাকে থার্মাল ক্যাপাসিটি বলা হয়। থার্মাল ক্যাপাসিটি তাহলে কাকে বলে না, 1 কেলভিন টেম্পারেচার 1 কেলভিন টেম্পারেচার বাড়ানোর জন্য যে পরিমাণ হিট দেওয়া হয়, দ্য হিট ইজ রিকোয়ার্ড, তাকে বলা হয় থার্মাল ক্যাপাসিটি। ওকে, 61 এর ক্ষেত্রে দেখো যে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন 61, এটা আমি করছি না, শুধু কি হবে না স্পন্টেনিয়াস রিঅ্যাকশন মানে কি, যে ডেল্টা জি নেগেটিভ ভ্যালু হবে, যে ডেল্টা জি নেগেটিভ ভ্যালু হওয়ার জন্য ডেল্টা এইচটা কি ভ্যালু হয় আর ডেল্টা এসটা কি ভ্যালু হবে, সেটা তোমরা এই কোশ্চেনটা থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আমি শুধু এটা বলে দিলাম যে স্পন্টেনিয়াস রিঅ্যাকশনের জন্য ডেল্টা জি এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ হয়, তাহলে ডেল্টা এইচ কি হবে আর ডেল্টা কি হবে, দেখো ডেল্টা জি হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ঠিক আছে, এবার ডেল্টা জিটা নেগেটিভ হতে হবে, তাহলে ডেল্টা এইচটা যদি নেগেটিভ হয় আর ডেল্টা এসটা যদি পজিটিভ হয়, তাহলে দেখো ওভারঅল রিঅ্যাকশনটা কিন্তু নেগেটিভ হবে। সো ডেল্টা এইচ নেগেটিভ মানে কি, ডেল্টা এইচ গ্রেটার দেন 0, তো পজিটিভ হয়ে যাবে। ডেল্টা এইচ থেকে নেগেটিভ হতে হবে, মানে ডেল্টা এইচ এর ভ্যালু, এটা নেগেটিভ মানে কি, ডেল্টা এইচ লেস দেন 0 আর ডেল্টা এস গ্রেটার দেন 0। দেখো এই অপশনটা কোথায় আছে, এ আর সি তে আছে, দেখো এ আর সি তে ডেল্টা এইচটা হচ্ছে লেস দেন 0, কিন্তু ডেল্টা এসটা হচ্ছে মোর দেন 0 সি তে আছে, তো সিটা হচ্ছে রাইট অ্যান্সার, এই সিটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার হচ্ছে দেখো 63 তে, যে যখন 1 মোল কোন একটা গ্যাস
যে 1 মোল একটা গ্যাস when 1 mole of gas is heated at constant volume temperature is raised from 298 to 308 কেলভিন। মানে একটা এখানে কোশ্চেন থেকে বলেছে যে 1 মোল একটা গ্যাস যখন এক কনস্ট্যান্ট ভলিউমে যখন সেটাকে হিট দেওয়া হয় তখন তার টেম্পারেচারটা বেড়ে কত হয় 298 থেকে 308 কেলভিন হয়ে যায়। তাহলে এখানে ক্ষেত্রে গ্যাসটাতে হিট দেওয়া হয়েছে কত, দ্য হিট সাপ্লাই টু দ্য গ্যাস ইজ 500 জুল, দেন হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। নিচের গুলো যে দেখো দেন হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট, কনস্ট্যান্ট ভলিউম বলে দিয়েছে। এবার যেহেতু এখানে দেখো কোশ্চেনটা বললে বুঝতে পারো যে কনস্ট্যান্ট ভলিউম মানে কি, তাহলে W ইকুয়ালস টু 0, যেহেতু কনস্ট্যান্ট ভলিউম বলে দিয়েছে সো অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে W ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাই না? W ইকুয়ালস টু 0 হয়ে যায়। তাহলে অপশন বি। আর আমরা জানি কি ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডব্লিউ, ডব্লিউ ইকুয়ালস টু 0, সো ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ। কিউটা কি, হিট কত দিয়েছে 500 জুল, তাহলে ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু 500 জুল আর ডব্লিউ ইকুয়ালস টু 0। দেখো অপশন বি, এই যে অপশন বি। ডব্লিউটা 0 কেন না, কারণ রিঅ্যাকশনটা কনস্ট্যান্ট ভলিউমে হচ্ছে, ঠিক আছে, ডব্লিউটা হচ্ছে 0। এবার হচ্ছে এই 70 নম্বরের কোশ্চেনটা কি বলেছে যে ইজ দ্য ইন্টেন্সিভ প্রপার্টি অ্যামং দ্য কোয়ান্টিটি। এই নিচের যে কোয়ান্টিটি গুলো দেওয়া আছে এর মধ্যে ইন্টেন্সিভ প্রপার্টি কোনটা। দেখো তোমরা হচ্ছে পড়বে কিন্তু যে কোনগুলো ইন্টেন্সিভ প্রপার্টি হয় কোনগুলো এক্সটেন্সিভ প্রপার্টি, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসেই, ঠিক আছে, ইন্টেন্সিভ প্রপার্টি আর এক্সটেন্সিভ প্রপার্টি। দেখো এখানে ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম যেটা হচ্ছে তোমার ডেনসিটি। দেখো এখানে ইন্টেন্সিভ প্রপার্টি মাস বাই ভলিউম, ঠিক আছে, মাস বাই ভলিউম মানে কি, মাস বাই ভলিউম ইকুয়ালস টু ডেনসিটি। এখানে মাস বাই ভলিউম লিখেছে, অনেক জায়গাতে ডেনসিটিও লিখে দিতে পারে, যে ডেনসিটিটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি না এক্সটেন্সিভ প্রপার্টি, তো এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। নেক্সট কোশ্চেন বলেছে যে একটা অ্যাডিয়াবেটিক এক্সপানশন অফ আইডিয়াল গ্যাস অলওয়েজ কি হয়। অ্যাডিয়াবেটিক এক্সপানশন আইডিয়াল গ্যাস, যে একটা আইডিয়াল গ্যাসের যখন একটা অ্যাডিয়াবেটিক এক্সপানশন হয় তখন নিচের মধ্যে কোনগুলো হয়। আমরা কি জানি অ্যাডিয়াবেটিক প্রসেস কাকে বলে, যেখানে হিট কোনো সাপ্লাই হয় না, যে কিউ ইকুয়ালস টু 0, হিটের কোনো সাপ্লাই হয় না, সো এখানে অপশন বি কিউ ইকুয়ালস টু 0 এটাই হচ্ছে ঠিক হবে, কারণ এখানে অ্যাডিয়াবেটিক প্রসেস বলে দিয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে 93 তে কি বলেছে যে হুইচ সিস্টেম, এই যে হ্যাঁ এই এই জিনিসগুলো তোমরা একটু পড়বে যে ক্লোজ সিস্টেম কাকে বলে, তার উদাহরণ কি আছে, আইসোলেটেড সিস্টেম, অ্যাডিয়াবেটিক সিস্টেম, আইসোথার্মাল সিস্টেম কি হয়, সেগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে অনেক সময় বলে দিল যে ওই চায়ের কাপ রাখা আছে সেটা কি ধরনের সিস্টেম, ঠিক আছে, বা থার্মোফ্লাক্সে গরম জল আছে সেটা কি ধরনের সিস্টেম, বলে 4টা অপশন দিয়ে দিল, সেগুলো কি হবে সেগুলো তোমরা কিন্তু একটু দেখে যাবে। তো এখানে কি বলেছে, একটা সিস্টেম ইন হুইচ দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ ম্যাটার, ওয়ার্ক অর এনার্জি ফ্রম দ্য সারাউন্ডিংস, মানে সিস্টেম সারাউন্ডিংস এর মধ্যে কোনো ম্যাটারের কোনো চেঞ্জ হচ্ছে না, ওয়ার্ক বা এনার্জি কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে সেই সিস্টেমটাকে কি বলে, ক্লোজ সিস্টেম। না, ক্লোজ সিস্টেম হলে তার হিট ট্রান্সফার হয়, মানে এই যে এনার্জি বা ওয়ার্কটা হচ্ছে ট্রান্সফার হয়, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনোরই ট্রান্সফার হয় না, এই জন্য তাকে আইসোলেটেড সিস্টেম বলে। আচ্ছা 94 কি বলেছে যে একটা গ্যাস, a gas can expand from 100 liter to 250 liter under constant pressure at 2 atmosphere, তাহলে তার ওয়ার্ক ডান, ঠিক আছে। এবার দেখো তোমাদের ওয়ার্কের ক্ষেত্রে পড়তে হবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন রিভার্সিবল প্রসেস হয়, ঠিক আছে, রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কিরকম ওয়ার্ক হয়, ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কিরকম ওয়ার্ক হয়,
তারপর 3 নম্বর হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান। 4 নম্বর হচ্ছে ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান, মানে ওয়ার্কের ফর্মুলা কি হয়, জিরো হতে পারে ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে যেমন জিরো হয়। তো তোমাদের ক্ষেত্রে এগুলো একটু পড়তে হবে যে কোন সিস্টেমের ক্ষেত্রে কি ধরনের ওয়ার্কের ফর্মুলা থাকে, সেখান থেকে কিন্তু অঙ্ক দিতে পারে। যেমন এখানে বলেছে যে একটা গ্যাস এক্সপান্ড করছে 100 থেকে 250 ml আন্ডার কনস্ট্যান্ট প্রেসার। তো আমরা দেখো এখানে কি তাহলে ভলিউম চেঞ্জটা কত হয়েছে, ডেল্টা ভিটা কত না, ডেল্টা ভিটা হচ্ছে 250 মাইনাস 100, তো কত হচ্ছে 150 ml, ঠিক আছে। এবার W ইকুয়ালস টু মাইনাস পি ডেল্টা ভি, এখানে হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার, সো মাইনাস 2 প্রেসার দেওয়া আছে ইন্টু 150, ঠিক আছে। প্রেসারের ইউনিট কি ছিল, অ্যাটমসফিয়ার আর এমএল, ইকুয়ালস টু কত, এটা আমি এমএল কে লিটারে কনভার্ট করব। এই যে 150 ml সমান আমি বলতে পারি 0.15 লিটার। তো এটা আমি এখানে লিখবো যে মাইনাস 2 ইন্টু 0.15 লিটার, তাহলে এখানে কি হয় মাইনাস 0.3 লিটার, আর প্রেসার ইউনিট অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এবার হচ্ছে দেখো লিটার অ্যাটমসফিয়ারকে, এবার অ্যান্সার গুলো তো সব 0.3, এখানে কিছুই নেই দেখো। তো অ্যান্সার গুলো যে জুলে দেওয়া আছে, তোমাদের হচ্ছে এই ভ্যালুগুলো একটু মুখস্থ করে যাবে যে লিটার থেকে জুলে কিভাবে কনভার্ট করবে, ক্যালোরিতে কিভাবে কনভার্ট করবে, সেগুলো কিন্তু একটু ভালো করে এই কনভার্সন গুলো একটু পড়ে যাবে, ঠিক আছে। যেমন দেখো তাহলে এখানে অ্যান্সারটা কি না, মাইনাস 0.3 লিটার অ্যাটমসফিয়ার, অ্যান্সার নেই এরকম কিছু, তাহলে আমরা বলতে পারি মাইনাস 0.3 এ লিটার অ্যাটমসফিয়ার সমান ইন্টু 1.01 ইন্টু, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 2 জুল, ঠিক আছে, সমান হচ্ছে 30 দশমিক বা 30.39 জুল। 30.39 বা 30.38 সেম। তো এই অপশন এটাই হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো তোমরা একটু এই কোশ্চেন থেকে কি দেখতে পেলে যে কিভাবে কনভার্ট করতে হয়, ঠিক আছে, কিভাবে কনভার্ট করতে হয় যে লিটার অ্যাটমসফিয়ার থেকে জুলে, বা লিটার অ্যাটমসফিয়ার থেকে কেলভিন, বা জুল থেকে কেলভিন, এই কনভার্সন গুলো একটু দেখে যাবে। এরপরে যে কোশ্চেনটা আছে, যে আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, আরো যে কোশ্চেন গুলো বাকি রয়ে গেছে, মাঝখানে কোশ্চেন গুলো বাকি রয়ে গেছে, ওগুলো আবার নেক্সট পার্টে আমরা করব। তো এখানে কি হবে যে 98, ঠিক আছে, 98 কি বলছে যে দ্য ভ্যালু অফ ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ই ফর দ্য ফলোইং রিয়াকশন অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা রিয়াকশন হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেক্ষেত্রে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ই এর ভ্যালু কত। যে আমরা কি জানি ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ই প্লাস ডেল্টা এন আর টি, এটা জানি। তো ডেল্টা এইচ লেফট সাইডে চলে এলো, মাইনাস ডেল্টা ই ইজ ইকুয়ালস টু ডেল্টা এন আর টি। এবার এই রিয়াকশনটার ক্ষেত্রে ডেল্টা এন সমান কি না, এন প্রোডাক্ট মাইনাস সাম ওভার এন রিঅ্যাক্ট্যান্ট। প্রোডাক্টে কতগুলো গ্যাস আছে, 4টা, একটা নাইট্রোজেন আর 3টা হাইড্রোজেন, সো 4 মাইনাস রিঅ্যাক্ট্যান্টে 2টো অ্যামোনিয়া 2, সো 2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ই ইজ ইকুয়ালস টু 2 আর টি। এবার এখানে 2 ইন্টু আর এর মান দেওয়াই আছে 8.314 ইন্টু টি 27 ডিগ্রি বলেছে, সো 300 কেলভিন, সো 3। অতএব অ্যান্সারটা কোনটা হবে, ডি, 8.314 300 ইন্টু 2, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকে এটা লাস্ট কোশ্চেন, মানে লাস্ট হয়ে গেল। তো তোমরা কেউ যদি অনলাইন পড়তে চাও, তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, তো ডিটেলস জেনে যাবে, ঠিক আছে, এসএসসির জন্য। 11-12 এখন, 9-10ও শুরু করবো খুব তাড়াতাড়ি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।